পশ্চিমের আউটফিটগুলোর কি হয়েছিল? ম্যাট জিজ্ঞেস করলো। ওর মধ্যে একটা তোমরা কি করছিলে সেদিন? ওরা এমন হঠাৎ হামলা চালালো, আমরা কিছু করার সময় পাইনি। আমি পেয়েছি? না, আমিও। ম্যাট অধৈর্য গলায় বলল, স্টিফেন, তোমাদের তর্ক শোনার কোনো ইচ্ছে নেই আমার। কিছু বলার থাকলে বলো, নয়তো আমি চললাম। বলছি। তার দিকে ফিরল ম্যাট। আমি খোলা মনে কিছু কথা বলতে চাই। সামিট পেইরিতে আমরা যারা আছি, মানে ছিলাম আর কি, তাদের মধ্যে প্রত্যেকেই ছিলাম একান্ত স্বার্থপর। প্রত্যেকে বলতে আমি সবাইকেই বোঝাচ্ছি। তুমি, আমি, অ্যালে, পিট, সবাইকেই। ছোট ছোট বিষয় নিয়ে পরস্পরের পেছনে লেগেছিলাম আমরা। কে কার বাউন্ডারি ঠেলে 1-1 একর জমি দখল করবে সেই ধান্দায় ছিলাম। কম্বাইন যখন এলো তখনও তাই নিয়েই ব্যস্ত ছিলাম। বিপদ টের পাইনি। যদি পেয়েও থাকি, গ্রাহ্য করিনি। ভেবেছি বাজ পড়লে অমুকের মাথায় পড়বে, আমার মাথায় পড়বে না। মাথা ঝাঁকালো স্টিফেন কেইসার। বলে যাও। অ্যালেক উইলসন কিছু বলল না, তবে মাথা দুলিয়ে সায় দিল। পিঠ উঠে এলো জায়গা ছেড়ে। কিন্তু ওরা এরকম করবে তা কি কেউ বুঝেছিল সেদিন? বোঝা উচিত ছিল, দ্রুত বলল ম্যাট। ওরা যখন প্যাট্রিক রেঞ্জে কয়েক হাজার গরুর অত বড় একটা পাল ছেড়ে দিল, তখনই বোঝা উচিত ছিল কম্বাইন আবারও হাত বাড়াবে। আরও খাস জমি প্রয়োজন হবে ওদের। তখনই আমাদের এক হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য আমরা হইনি। এ দোষ আমাদের সবার। কিছুক্ষণ কথা বলল না কেউ। অবশেষে স্টিফেন বলল, ঠিক আছে, তুমি যা বলেছ মিথ্যে বলনি। কিন্তু সে আলোচনায় এখন লাভ কি? এতদিন পর এ প্রসঙ্গ তুলছ কেন? কারণ আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঠিক করেছি কম্বাইনকে পাল্টা মার লাগাবো। পাল্টা মার? উত্তেজিত হয়ে উঠল লোকটা। চেহারায় আগ্রহ ফুটল তার হঠাৎ করে। তোমার মনে হয় তাতে কাজ হবে? ওদের বিরুদ্ধে সুবিধে করতে পারবো আমরা? আমি জানি না, আন্তরিক কণ্ঠে বলল ম্যাট। তবে পরখ করে দেখতে চাই। তোমাদের মধ্যে কেউ যদি আমার সাথে যোগ দাও, আমি খুব খুশি হব। আমি এসবের মধ্যে নেই, দ্রুত বলল পিট। কম্বাইনের তাড়া খেয়ে বেড়ানোর কোনো ইচ্ছে নেই আমার। ঠিক আছে পিট, শান্ত নিরাসক্ত গলায় বলল ম্যাট। তোমাকে আমি হিসেবের বাইরেই রেখেছিলাম। স্টিফেন্স কেইসারের দিকে ফিরল। তুমি চিংকাপিন যাচ্ছ? হ্যাঁ। হিকারসনের সাথে দেখা হবে নিশ্চয়। জনি ব্রায়ান আর পাগেট? কলিন পাগেট নেই, বাধা দিয়ে বলল সে। ও দেশ ছেড়ে চলে গেছে। অন্য দুজনের সঙ্গে দেখা হবে। ওদেরকে তোমার কথা বলবো আমি। ওরা রাজি হবে মনে হয়। মাথা নাড়ল চিন্তিত স্টিফেন। বলতে পারি না। ওদের আমার এখন প্রায় কিছুই নেই। পথে বসার দশা। এই অবস্থায় শেষ সম্বল যা আছে সব বাজি রেখে ওরা কম্বাইনের বিরুদ্ধে লড়তে রাজি হবে কিনা বলা মুশকিল। আর তুমি? বলল ম্যাট। তোমার কি ইচ্ছে? ধীরে ধীরে আগুনের কাছে বসে পড়ল স্টিফেন। একটা সিগারেট রোল করে ধরালো। কয়েক টান দিয়ে আপন মনে বলল, ভেবে দেখার মতো বিষয়। চিংকাপিনে যে পরিমাণ ঘাস আছে, তাতে আমাদের 3 জনের গরুর পেট ভরবে না। গত শীতে চলে গেছে কোনো মতে, কিন্তু এই শীতে প্রচুর গরু মরবে না খেয়ে। এখন আমাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হচ্ছে একটা রেঞ্জ। ঘাস কোথায় পাবে? নিজেদের হারানো জমিতে। কিন্তু সেখানে যেতে চাইলে অল আউট লড়াই বেঁধে যাবে কম্বাইনের সাথে। সেক্ষেত্রে চোখ তুলে
তাকালো লোকটা। সেক্ষেত্রে চোখ তুলে তাকালো লোকটা। তোমার কোনো পরামর্শ আছে? আছে, মাথা দোলালো ম্যাট। নিজেও একটা সিগারেট ধরালো। লেকের পূব দিকে জড়ো হতে হবে আমাদেরকে। পূব দিকে? চোখ কুঁচকে উঠল স্টিফেনের। কোথায়? আমার লেজি ওয়াইন হেডকোয়ার্টার্সে। অবজ্ঞার হাসি হাসল পিট সিমন্স। যেখানে কম্বাইন জেকে বসে আছে সেখানে মাথা ঠিক আছে তো তোমার? তুমি চুপ করো, ধমকে উঠল অ্যালেক উইলসন। একটু আগেই বলেছ তুমি এসবের মধ্যে নেই, কাজেই মুখ বুজে থাকো। তোমার মনে হচ্ছে কোনো প্ল্যান আছে ম্যাট? খুলে বলো। মনে মনে কথা গুছিয়ে নিতে শুরু করলো স্টুয়ার্ট। প্যাট্রিক রেঞ্জ ছাড়া সামিট ফেরিতে আইনগত 1 একর জমিও নেই ওদের। আমাদের রেঞ্জ ওরা দখল করে রেখেছে আইনের পজেশনের কনস্টিটিউশনের 9 পয়েন্টের উপর ভিত্তি করে। আসলে আইনসম্মত আমাদের জমিতে বেআইনিভাবে আছে কম্বাইন। ওদেরকে ভাগানোর দুটো উপায় আছে। তার একটা হলো কোর্টের সাহায্য চাওয়া। জাজ হেনরির মতো সৎ মানুষ যেখানে আছে সেখানে আমরা ন্যায় বিচার পাবো, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু মামলা মোকদ্দমায় প্রচুর খরচ। আমাদের পক্ষে সে খরচ মেটানো সম্ভব হবে না। কম্বাইনের টাকা আছে, ওরা কেস টেনে কত লম্বা করবে তার ঠিক নেই। কাজেই ওই পথে যেতে চাই না আমি চাই অন্যভাবে কাজ সারতে। প্রথম সুযোগেই লেজি ওয়াইন দখল করে নেব, বসে থাকবো টাইট হয়ে। যদি প্ল্যান সফল হয় কম্বাইন জাজ হেনরির কোর্টে যাওয়ার সাহসই পাবে না, কারণ ওদের আইনগত কোনো অধিকার নেই ওই জমির উপর। তাই বলে কম্বাইন বসে থাকবে বলে মনে হয় না। ওরা আসবে, জোর করে আবার উচ্ছেদের চেষ্টা করবে আমাদের। তা করতে গেলে আরও ফেঁসে যাবে কম্বাইন, কেননা সেটা হবে সরাসরি আইন বিরুদ্ধ। নিজের সম্পত্তি রক্ষার জন্যে ওদের যতগুলোকে খুশি মারতে পারবো আমরা, কিন্তু ওরা যদি আমাদের একজনকেও মারে, শ্রাক করল ম্যাট, আমরা যদি এক থাকি মহা সমস্যায় পড়ে যাবে কম্বাইন। যদি কোর্ট ওদের পক্ষ নেয়, স্টিফেন বলল। নেবে না, মাথা নাড়ল ও। এলিয়াস সেলডন ছিল অসৎ জাজ, কিন্তু হেনরি সম্পূর্ণ ভিন্ন। কিন্তু হুগো বার্নেট, ও তো কম্বাইনের পোষা, আগেও ছিল এখনও আছে। আমি বাজি ধরে বলতে পারি। হয়তো আছে হয়তো নেই, ম্যাট বলল। আগে এক অসৎ কোর্টের নির্দেশ মেনে চলত লোকটা, এখন চলতে হচ্ছে সৎ কোর্টের নির্দেশে। এটা বড় একটা সুবিধে আমাদের জন্যে। গভীর নীরবতা নেমে এলো ক্যাম্পে। কথা নেই কারো মুখে, যে যার চিন্তায় ডুবে আছে। মৃদু পটপট শব্দে কাঠ পুড়ছে। কাছেই কোথাও একটা কয়ট ডেকে উঠল। তুমি লড়াই করতে রাজি আছো? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল অ্যালেক উইলসন। কঠোরাগত চোখ কুঁচকে ম্যাটের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, বলল ও। কিন্তু তোমার যা চরিত্র তার সাথে মিলছে না ব্যাপারটা। সেই ভীতু ম্যাট স্টুয়ার্ট না। মানুষ তো বদলায় অ্যালেক। মাথা দোলালো বৃদ্ধ। আমি কারো পক্ষ নেওয়ার আগে জানতে চাই সে শেষ পর্যন্ত লড়তে রাজি আছে কিনা। আমি, দ্রুত বলল ম্যাট, আমি রাজি আছি। ব্রুস লুকাস নড়ে উঠল। একটা কথা তোমাকে এখনো বলা হয়নি অ্যালেক। আজ সকালে শহরে একটা ঘটনা ঘটেছে। মারের চোটে কেহুপারের হাড় মাংস প্রায় আলাদা হয়ে গেছে, চোয়াল ভেঙে গেছে ওর। নিখাত বিস্ময় ফুটল বৃদ্ধের চোখে মুখে। কে মেরেছে? মিটিমিটি হাসছে ব্রুস। ম্যাট স্টুয়ার্ট। কি বললে? বিকেলে নেল টমসনের ও 12টা বাজিয়েছে ও, স্পার দিয়ে মেরে। রজার লোগানকে 7 দিনের মধ্যে লেজি ওয়াইন ছেড়ে সরে পড়ার নির্দেশও দিয়েছে।
বিস্ময় উত্তরোত্তর বাড়ছে বৃদ্ধের। অন্যরাও চোখ বড় বড় করে দেখছে ম্যাটকে। কি বলছো তুমি? বলল অ্যালেক উইলসন। ম্যাট মেরেছে কে হুপারকে? ওর মতো এক কঠিন ফাইটারকে? টমসনকেও? আশ্চর্য, বিশ্বাসই হতে চায় না আমার। পুরো ঘটনা খুলে বলল ব্রুস লুকাস। শুনতে শুনতে শুকনো মুখ জ্বলে উঠল যেন বৃদ্ধের। অলরাইট বয়, ব্রুস থামতে বলল, তুমি তৈরি হয়ে নাও, আমি আছি তোমার সাথে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ম্যাট। এটাই চাইছিল ও। জানে অ্যালেককে পাওয়া গেলে হিকারসন আর জনি ব্রায়ানকেও দলে ফেরানো সহজ হবে। স্টিফেন কেইসারের দিকে ফিরল ম্যাট। তোমার কি মত? আগে হিকারসন আর জনির সাথে আলোচনা করি, তারপর কাল জানাবো তোমাকে। অন্ধকারে মিলিয়ে গেল লোকটা। খানিক পর ঘোড়ার খুরের শব্দ উঠল। একটু একটু করে দূরে মিলিয়ে গেল। পিট সিমন্সও উঠে পড়ল। ধোয়া মোছার কাজ শেষ করে আলোর বৃত্তের কিনারায় কোমল বিছিয়ে বসেছে অ্যানি। তার দিকে এগুলো পায়ে পায়ে। ভঙ্গিটা ঢিলেঢালা হলেও ওর আসন ঘিরে বসার মধ্যে আলাদা একটা মাধুর্য, একটা আকর্ষণ আছে, ভাবল ম্যাট। এক ধরনের চাপা আগুনও আছে। পিট টের পেল সেটা। যেন এদিকের সবার কথাবার্তায় ভারী বিরক্ত হয়েছে এমন ভাব করে এনির দিকে তাকালো সে। বিড়বিড় করে কী সব বলতে বলতে তার পাশে বসতে যাচ্ছিল, কিন্তু দ্রুত কি যেন বলল যুবতী। হাত নাড়ল বিরক্ত হয়ে। সঙ্গে সঙ্গে শটান হয়ে গেল পিট। দ্বিধায় পড়ে গেল। কি বলবে ভাবছে, কিন্তু সে সুযোগও দিল না অ্যালেক উইলসন। দেখা যাচ্ছে তুমি কারো সাথে একমত হতে পারছো না পিট, গমগমে গলায় বলল সে। এখন বরং কেটে পড়ো। খানিক পর আবার ঘোড়ার শব্দ উঠল। এটা দ্রুত ছুটছে। পরদিন সূর্য ওঠার পরপরই ডরম্যান রানসে এসে হাজির হলো রজার লোগান। গ্রাভেলে খুরের শব্দ উঠতে ফিট শেড থেকে স্মিথ রেমন বেরিয়ে এলো। দাঁড়িয়ে পড়ল লোকটাকে দেখে। হ্যালো রেমন, হাসির ভঙ্গি করল লোগান। অনর দাঁড়িয়ে থাকলো লোকটা। চেহারায় রাজ্যের বিস্তৃষা নিয়ে তাকিয়ে থাকলো তার দিকে। ভেতরে অসহ্য রাগ ফেনিয়ে উঠল লোগানের। মানুষটা সে জন্মগতভাবে নিষ্ঠুর। তার সাথে হ্যান্ডসাম চেহারা এবং পুরুষের আলাদা অহংকারও আছে। এত কিছুর উপর আবার আছে ক্ষমতার দম্ভ। ডরম্যানদের এক সামান্য কর্মচারীর অবহেলায় তার সবগুলোই ঘা লাগলো। হয়েছে কি তোমার? বোবা হয়ে গেলে নাকি? আমার কর্মচারী হলে দুদিনে আচরণ শিখিয়ে দিতাম তোমাকে। এবারও জবাব নিল না রেমন, বরং কৌতূহলী চোখে লোকটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে সশব্দে একদলা থুতু ফেলল। দীর্ঘ পায়ে ঢুকে গেল শেডে। রাগে দু চোখ ঝলসে উঠল লোগানের। রাওয়েল দিয়ে ভীষণভাবে খোঁচা মেরে বসল ঘোড়ার পেটে। ব্যথায় লাফিয়ে উঠে ছুটতে গেল ওটা। সঙ্গে সঙ্গে নিষ্ঠুর হাতে লাগামে হ্যাঁচকা টান মারল। হতভম্ব হয়ে পড়ল পশুটা। তাকে অযথা শাস্তি দেয়া কেন বুঝে উঠতে না পেরে কাঁপতে কাঁপতে রান্স হাউজের দিকে এগোলো। নাক দিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছে। ভেতর থেকে বেরিয়ে এলো টেক ডরম্যান। সূর্যের আলোয় দাঁড়িয়ে থাকলো টাওয়ারের মতো। ভেতর থেকে রেমনের কাণ্ড এবং তার ফল দুটোই দেখেছে, কিন্তু ভান করলো কিছুই দেখেনি। মর্নিং লোগান, হাসি মুখে বলল। এসো কফি খাওয়া যাক। রাগের ঠেলায় কয়েক মুহূর্ত কথা বের হলো না লোগানের মুখ দিয়ে। তারপর মাথা নেড়ে স্যাডল থেকে নামলো। হ্যাঁ, তা খাওয়া যায়। লাগাম ছেড়ে দিল লোগান। পরক্ষণে তার কাছ থেকে সরে গেল ঘোড়াটা। এখনো মেজাজ খিটখিটে।
চাউনিতে অস্বস্তি, ঘাড় আর বুক ঘেমে ভিজে উঠেছে হঠাৎ করে। কিচেনের জানালায় দাঁড়িয়ে প্রথম থেকে পুরো ঘটনাই দেখেছে রুবি ডরম্যান। ভেতরে ভেতরে রাগে ফুঁসছে মেয়েটা। টেকের সাথে কিচেনে পা রেখেই ব্যাপার বুঝে ফেলল লোগান। হাসলো শব্দ করে। দুঃখিত রবি, তোমাদের রাইডার রেমন আচরণ জানে না। ওকে আমি হ্যালো করলাম, অথচ লোকটা কোনো জবাবই দিল না। দাঁড়িয়ে থাকলো কাঠের পুতুলের মতো। এ ধরনের বেয়াদবি সহ্য হয় না আমার। তার শাস্তি অবোধ পশুটা পেতে পারে না। বিরক্ত কণ্ঠে বলল রুবি, একটা বোবা পশুর উপর ওভাবে অত্যাচার না করলেও পারতে। রাগ করল লোকটা। ওরা এসবে মাইন্ড করে না। যদি করত তাহলে আমরা যখন ওদের ব্যান্ড করি কি অবস্থা হতো ভেবে দেখো। ওই কাজটা প্রয়োজনে করা হয়। কাটা কাটা জবাব দিল যুবতী। তুমি যা করেছ তার সাথে ওটার কোনো মিল নেই। মেজাজ ঠান্ডা হয়ে আসছিল লোগানের। ফের গরম হয়ে উঠল। অনেক কষ্টে সামলে নিল নিজেকে। দুঃখিত, আমারই ভুল হয়েছে। রবি কিছু বলল না। নীরবে কফি পরিবেশন করলো দুজনের জন্যে। জানালায় গিয়ে দাঁড়ালো। গম্ভীর মুখের একপাশে সূর্যের কাঁচা আলো পড়ায় রূপ যেন 1000 গুণ বেড়ে গেছে। প্রায় হা করে সেদিকে তাকিয়ে থাকলো রজার লোগান। কয়েক মাস হলো রুবির সাথে পরিচয়, দেখা সাক্ষাৎ প্রায়ই হয়, অথচ ওকে দেখার আশা যেন মিটতে চায় না লোগানের। যত দেখে ততই দেখার ইচ্ছে বাড়ে। শুধু দৈহিক সৌন্দর্যই নয়, আরও যেন কি আছে মেয়েটার মধ্যে, আজও বুঝে উঠতে পারেনি সে। তাই রুবির দিকে হাত বাড়াতে পারেনি ইচ্ছে থাকলেও। অথচ অন্য কোনো মেয়ে হলে অনেকবারই ওকে কাছে পেয়েছে লোগান। ওকে নিয়ে শহরে গেছে বহুবার। রন জনসনের ওয়্যার হাউজে বিভিন্ন সময়ে নেচেছে দুজনে। গভীর রাতে একসাথে বাড়ি ফিরেছে। অথচ তারপরও কেন যেন মেয়েটার দিকে হাত বাড়াতে পারেনি। প্রতিবারই মনে হয়েছে কাছে থেকেও রুবি সবসময় ওর থেকে মিলিয়ন মাইল দূরে থাকে। মেয়েটির এ মুহূর্তের উদাসীন ভাবটা ভালো লাগলো না তার। রাগটা পড়ল গিয়ে টেকের উপর। তবু নিজেকে যথাসম্ভব সংযত রাখল। ম্যাটের ব্যাপারে কি ভাবছো তুমি টেক? শহরে লোকটার ফিরে আসাকে তুমি সমর্থন করবে? সে তার ব্যাপার, রাগ করল টেক। এখন তো ও খুনের দায় থেকে মুক্ত। মাথা ঝাঁকালো লোগান। শুনলাম কেউ যদি জাজ হেনিকে রূপকথার গল্প শোনায়, আহাম্মকটা নাকি তাও বিশ্বাস করে। সে যাই হোক, আমরা ম্যাটের মতো কাউকে এখানে চাই না। যদি তোমার এখানে আসে লোকটা, সোজা ভাগিয়ে দেবে ওকে। চুপ করে থাকলো টেক ডরম্যান। আমরা চাই না বুড়ো অসুস্থ চাচাকে নিয়ে আশ্রয়ের খোঁজে এখানে ওখানে ছুটে বেড়াও তুমি, কি বলো? রাগে গা জ্বলে উঠল টেকের। সেই চাপ, সেই হুমকি। হয় কম্বাইনের সিদ্ধান্ত মেনে নাও, নয়তো গাঠটি বোচকা বাঁধো। ম্যাট এখানে আসবে না, নিশ্চিন্তে থাকো। অনেক কষ্টে গলা স্বাভাবিক রেখে বলল সে। যদি আসে, যা বলেছি তাই করবে তুমি, স্পষ্ট নির্দেশের সুরে বলল লোগান। মনে থাকবে?
মাথা ঝাঁকালো, টেক থাকবে। কফি শেষ করে উঠল লোকটা। তখনও জানালার কাছে একভাবে দাঁড়িয়ে রুবি। কফির জন্যে ধন্যবাদ রুবি। তাকালোও না মেয়েটা। 8 রাতের আধারে এলো ওরা। রুবিকন ক্যানিয়নের দক্ষিণ রিম ঘুরে ঘন বন অতিক্রম করে থামল। সামনে ফেরি গুটগুটে অন্ধকারে ডুবে আছে। অনেক দূরে শেরিডান পিকের গোড়ার কাছে একটা দুটো আলোর মৃদু আভাস চোখে পড়ছে। এগুলো কারোরা আলো শহরের। ওগুলো তস্কারোরা শহরের। আকাশও আজ অন্ধকার। হাতে গোনা কিছু তারা মিটমিট করছে। হেরন লেকের পানিতে প্রতিফলিত হচ্ছে সেগুলো, কিন্তু খুবই আবছাভাবে। ভালো রাতেই এসেছি আমরা, ব্রুস লুকাস বলল। ওরা কেউ কিছু বুঝে ওঠার আগেই মামলা খতম করে যাবে। এত বেশি আশা করো না, অ্যালেক উইলসন বলল। যেখানে আমাদের 6 জনের আসার কথা সেখানে এসেছে মাত্র 3 জন। পিট সিমন্সের আশা আমি কখনোই করিনি, কিন্তু হিকারসন, ব্রায়ান আর স্টিফেনও যে আসবে না তা ভুলেও ভাবিনি। এখানে তুমি ওদের দোষ দিতে পারো না, ম্যাট বলল। কম্বাইনের জন্যে অনেক ভুগতে হয়েছে মানুষগুলোকে। সেজন্যেই আরও বেশি করে আসা উচিত ছিল ওদের, ক্রুদ্ধ গলায় বলল বৃদ্ধ। শুধু ওরা ভুগেছে, আমরা ভুগিনি। ওদের চেয়ে হয়তো বেশিই ভুগেছি আমরা, তবু তো বসে থাকিনি। ওদের কথা ছাড়ো, বুরুজ বলল। কিন্তু টেক ডরম্যানের ব্যাপারটা কি? সে কি কম্বাইনের পক্ষ নিল শেষ পর্যন্ত? আগে ভাবতাম তোমার আর অ্যানির টেকের প্রতি অন্যরকম একটা টান আছে। ছিল, নিচু গলায় বলল বৃদ্ধ উইলসন। একসময় ছিল, কিন্তু এখন জানি না। তবে অ্যানির ধারণা চাচার কথা বিবেচনা করে কম্বাইনের সাথে মিলেমিশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। অন্য কিছু করতে গেলে ওদের শত্রুতে পরিণত হতো ডরম্যানরা, জায়গা জমি হারাতে হতো। তেমন কিছু হলে অসুস্থ বুড়ো মানুষটা খুব কষ্ট নিয়ে মরত। আমার ধারণা কথাটা সত্যি হলেও হতে পারে। স্যাডেলে পিঠ খাড়া করে বসল ম্যাট। দূরের অন্ধকার ডরম্যান র্যান্সের দিকে তাকিয়ে থাকল। সেই সম্ভাবনার কথা তো কখনো ভাবেনিও। অ্যালেকের মুখ থেকে শোনার পর এখন মনে হচ্ছে কথাটা সত্যি হওয়ার চান্স বেশি। রজার লোগানের সাথে রুবি এর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টা সেই রকমই ইঙ্গিত দেয়। তার মানে অ্যানির ধারণায় সত্যি। মনে মনে চমকে গেল ম্যাট। প্রশান্তের স্নিগ্ধ একটা ধারা বয়ে গেল দেহ মনের উপর দিয়ে। যদি সত্যিই তাই হয় তাহলে ওদের দুজনের কাছেই ক্ষমা চাইতে হবে আমাকে, ভাবল ও। এবার চলো, বলল। সময় হয়েছে। ঢাল বেয়ে প্রায় নিঃশব্দে পেরিতে নেমে এলো দলটা। ডরম্যান হেডকোয়ার্টার্স দক্ষিণে রেখে গেল। রুবিকন ক্রিক অতিক্রম করার আগে মেইন রোডে আবার একটু থামল পরিস্থিতি বোঝার জন্যে। ওদের পশ্চিমে লেক। সেদিক থেকে ভেজা হিমবাতাস আসছে। তার সাথে আছে বুনো লতাপাতা ফুলের গন্ধ। কাছের জলাভূমি থেকে নাম না জানা বড় কিছু পাখি উড়ে পালালো ডাকতে ডাকতে। একই সময়ে লেকের অন্য তীরে একটা কয়ট ডেকে উঠল। নিজের ব্যাংক হাউজে পৌঁছার আগে যে উঁচু জায়গাটা পড়ে তার চূড়ায় এসে আবার থামল ম্যাট। অন্ধকারে তাকালো সামনের দিকে। দেখতে পাচ্ছে না কিছু, আবার মনে চোখে সবই দেখতে পাচ্ছে দিনের মতো। কারণ ওখানে যা আছে সবই ম্যাটের নখর পণ্যে। নখদর্পণে। তবে খুব সতর্কতার সাথে এগোতে হবে।
নইলে সমস্যা হয়ে যাবে। স্যাডেল থেকে নেমে পড়ল স্টুয়ার্ট। স্পার খুলে স্যাডেল হর্নে ঝুলিয়ে রাখল। আমি সিগন্যাল না দেয়া পর্যন্ত তোমরা দুজন এখানেই থাকবে, বলল ও। সামনে কুক শ্যাকের দরজা। সব ঠিক থাকলে ওখান থেকে দুবার আলো জেলে সিগন্যাল দেব, তখন এসো। কিন্তু যদি সিগন্যাল না দিই বা আধ ঘন্টার মধ্যে ফিরে না আসি, তাহলে কুলিগ্লেড ফিরে যাবে, ভুলে যাবে সব। তুমি সিগন্যাল না দিলে বা আধ ঘন্টার মধ্যে না ফিরলে আমি আসবো তোমাকে খুঁজতে, বুরুস লুকাস বলল। না। দীর্ঘ কণ্ঠে বাধা দিল ম্যাট। আসছ না। হয় আমি যেভাবে বলছি সেভাবে কাজ হবে, নয়তো হবে না। ফিরে যাব আমরা এখান থেকে। ক্যাম্প ছাড়ার আগে এ ব্যাপারে পরিষ্কার বলে নিয়েছি আমি, বুরুস। আচ্ছা আচ্ছা, রেগে উঠল বৃদ্ধ। তাই হবে। অন্ধকারে মিলিয়ে গেল ম্যাট। বাতাসের বিপরীতে হাঁটছে সে। এর সুবিধে আছে, যদি গার্ড থাকে তারা ওর গায়ের গন্ধ পাবে না, কিন্তু ও তাদেরটা পাবে। তাদের কেউ যদি সিগারেট ধরায় তাহলে তো কথাই নেই। তবে গার্ডের ব্যাপারে সন্দেহ আছে ওর। কম্বাইন অনেক বড় ব্যাপার, প্রচুর ক্ষমতা তাদের, কাজেই আত্মবিশ্বাসও তেমনি। মাত্র 3জন মানুষ এসে তাদের মূল ঘাঁটি দখল করে নিতে পারে, সেজন্যে গার্ড বসাতে হবে, এমন চিন্তা হয়তো মাথায় আসবে না লোকগুলোর। শেষ পর্যন্ত ওর অনুমানই ঠিক হলো, কোনো গার্ড নেই। কোনো রকম সমস্যা ছাড়াই ব্যাংক হাউসের প্রান্তে পৌঁছে গেল ম্যাট। এখান থেকে আরো বহু গুণ সতর্ক হয়ে এগোলো। সবগুলো ইন্দ্রিয় সজাগ, সতর্ক। চারদিক ঘুরে দেখলো ও রান্স হাউসের না কোথাও গার্ড নেই। তবে ব্যাংক হাউসের পাশ কাটাবার সময় টের পেল ভেতরে মানুষ আছে, ঘুমাচ্ছে। শ্রাক করে কুক শ্যাকের দিকে চলল ও। ওঠার পেছনের খোলা জানালা দিয়ে নাক ডাকার শব্দ আসছে। নিঃশব্দে এগোলো ম্যাট। র্যান্স কুকরা সবাই এই রকম, ভাবল ও। যার যার পট আর প্যানের কাছে ঘুমাতে পছন্দ করে। সাবধানে ভেতরে ঢুকলো যুবক। গান ড্র করে পা টিপে গেল নাক ডাকার শব্দ লক্ষ্য করে। শ্যাকের পেছন দিকে কুকস স্লিপিং কোয়ার্টারে ঘুমাচ্ছে লোকটা। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে দরজার কাছে ফিরে এলো। দুটো দেয়াশালাইয়ের কাঠি জেলে সংকেত দিল অপেক্ষামান দুই বৃদ্ধকে। 10 মিনিট পর নিঃশব্দে হাজির হলো তারা। তখনও আগের মতোই নাক ডাকছে কুক। একটা ল্যান্টার্ন জ্বালল বুশ লুকাস। ওটা নিয়ে লোকটা পাশে গিয়ে দাঁড়ালো। চোখে আলো পড়তে ঘুম ভেঙে গেল কুকের। চট করে উঠে বসতে চেষ্টা করলো লোকটা, কিন্তু চোয়ালে 6 গানের মাজল ঠেসে ধরে শুয়ে থাকতে বাধ্য করলো ম্যাট। উঠো না, ভালো মানুষের মতো শুয়ে থাকো যদি বাঁচতে চাও। আলোয় চোখ সয়ে আসতে পালা করে ওদের 3জনকে দেখলো হতভম্ব কুক। মানুষটা খাটো, মোটা, প্রায় গোল, মাথায় চুল আছে অল্প, নিরীহ দর্শন চেহারা। এলেকের হাতে এক গোছা দড়ি দেখে ঢোক গিলল। কারা তোমরা, কি চাও? জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো ম্যাট। ব্যাংক হাউসে কতজন আছে? 4 জন, বলল কুক। নেল টমসন সহ 4 জন,
কেন, ওদের নিয়ে কি করবে? কে তুমি? আমি এই সম্পত্তির আসল মালিক। তোমার অস্ত্র? আমি পট বাগলার, ফাইটার নয়, বলল লোকটা। সঙ্গে অস্ত্র রাখি না। একটু থেমে বলল, কি করতে চাইছো তোমরা? দেখতে পাবে, ম্যাট বলল। অ্যালেক, বাঁধো এটাকে। তার কোনো দরকার নেই, তাড়াতাড়ি বলল কুক। বলেছি তো, আমি কোনো লড়াই ফ্যাসাদে জড়াই না। তবু, অ্যালেক বলল, কাজটা না করলে স্বস্তি পাবো না আমি। বেশ, বাঁধো। হাল ছেড়ে দিল কুক। বাঁধা ছাদা শেষ করে কাজ ঠিক হয়েছে কিনা পরীক্ষা করে দেখল বৃদ্ধ। মাথা ঝাঁকালো সন্তুষ্ট হয়ে। যদি চিৎকার করেছ, তাহলে ফিরে আসবো আমি তোমাকে মেরামত করতে। বলেছি তো, আমি কোনো ঝামেলায় যেতে চাই না। গুড, তাহলে স্বীকার করতেই হবে তোমার মতো স্মার্ট কুক জীবনে চোখে পড়েনি আমার। ব্যাংক হাউসের দিকে পা বাড়ালো ওরা। ম্যাট আলো হাতে আগে আগে হাঁটছে। ভেতরে ঢোকার সময় তো নয়। এমনকি ব্যাংক হাউসের টেবিলে রাখা ল্যাম্পটা জ্বলে ওঠার আগে পর্যন্ত কিছুই টের পেল না ঘুমান্ত চারজন। টমসনের ঘুম ভাঙল আগে। চোখে অতিরিক্ত আলো পড়ায় পিট পিট করে তাকালো সে। পর মুহূর্তে জমে গেল মাথার কাছে। সিক্স গান হাতে যমদূতের মতো ম্যাটকে দাঁড়িয়ে থাকতে দেখে। তুমি? হুঁশ ফিরতে বলল সে। হ্যাঁ, মাথা ঝাঁকালো। জঞ্জাল ছাপ করতে এসেছি। হয় স্বেচ্ছায় উঠে পড়ো, নয়তো। ইচ্ছে করে বক্তব্য শেষ করল না। অন্য তিনজনের ঘুম ভেঙে গেছে এর মধ্যে হা করে তিন অস্ত্রধারীকে দেখছে তারা। নড়াচড়ার সাহস নেই। তুমি শুধু শুধু নিজের বোঝা বাড়াচ্ছ, ম্যাট, টমসন বলল ক্রুব্ধ গলায়। এত বোঝা বইবার মতো মাজার জোর তোমার আছে বলে মনে হয় না। সময় হোক, ভুল ভাঙবে তোমার, বলে ব্রুস লুকাসের দিকে ফিরল ম্যাট। ওদের অস্ত্রগুলোর ব্যবস্থা করো। দেয়ালের পেরেকে ঝোলানো লোকগুলোর বেল্ট গান নামিয়ে নিল বৃদ্ধ। দরজার কাছে দেয়ালে ঠেস দিয়ে রাখা ছিল কয়েকটা রাইফেল। ওগুলো নিয়ে এসে সব একটা ব্যাংকে রাখলো। কাজটা শেষ হতে অ্যালেক নড়ে উঠল। আমি ওদের ঘোড়া নিয়ে আসছি। মিনিট 10 পর ফিরল লোকটা। ব্যাংক হাউসের দরজার বাইরে দাঁড়িয়ে ঘোষণা করল, দিনের আলো ফুটতে শুরু করেছে, ম্যাট। গুড, 4 কম্বাইন হ্যান্ডের দিকে ফিরল। বেরিয়ে পড়ো। গেট লস্ট। নিঃশব্দে কাপড় পরে বেরিয়ে গেল লোকগুলো। ঘোড়ায় উঠে নেল টমসন ঘুরে তাকালো। ম্যাট, প্রার্থনা করো যেন তোমার ভাগ্য বরাবরই এরকম ভালো থাকে, নইলে। ভাগো এখান থেকে, ধমকে উঠল ও। ক্রমেই বাড়তে থাকা আলোয় লোকগুলোকে একটু একটু করে দূরে সরে যেতে দেখল ম্যাট। অ্যালেক ও ব্রুস। যাক, এক সময় অ্যালেক বলল, এত সহজে ঝামেলা মিটে যাবে চিন্তাই করিনি আমি। ঝামেলা মেটেনি, বলল স্টুয়ার্ট, বরং বলো শুরু হলো। ওরা আবার আসবে, কেননা লেকের পূব দিকে এটাই কম্বাইনের মূল ঘাঁটি। তাছাড়া ব্যাপারটাকে যদি ওরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়, তাহলে প্রমাণ হয়ে যাবে সামিট ফেরিতে সম্পূর্ণ বেআইনিভাবে আছে কম্বাইন। কাজেই ওরা আসবে। আসুক, ব্রুস লুকাস বলল। আমরাও অপেক্ষায় থাকলাম। কুক সেকে এসে কুকের বাঁধন খুলে দিল ম্যাট। টমসন সঙ্গীদের নিয়ে চলে গেছে। চাইলে তুমিও যখন খুশি চলে যেতে পারো। তোমার সাথে কিছুটা কঠোর আচরণ করতে হয়েছে বলে দুঃখিত। এছাড়া কোনো উপায় ছিল না। উঠে বসল লোকটা। কবজি ডলতে ডলতে বলল, আমি তো বলেইছি, এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সেফ একজন কুক। রান্স নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যাওয়ার আগে এক পট কফি খেয়ে যেতে পারি?
অবশ্যই, বলল ও। আমাদেরকেও একটু দিলে খুশি হই। শুধু কফি নয়, ব্যাপারটা শেষ হলো চমৎকারভাবে, ভরপেট নাস্তার মধ্যে দিয়ে। রান্নার হাত এত দারুণ লোকটার, ওরা তিনজন গোগাসে গিলল। তোমার হাতের কাজ চমৎকার, ফ্রেন্ড, ম্যাট বলল। যদি চাও থেকে যেতে পারো আমাদের সঙ্গে। মাথা নাড়ল মানুষটা। আমি কম্বাইনের কর্মচারী, ওদের সাথেই থাকতে চাই। বেশ, মাথা নাড়ল। মনিবের প্রতি বিশ্বস্তদের আমি শ্রদ্ধা করি। একটু পর নিজের বুড়ো পনির পিঠে চড়ে চলে গেল কুক। 9। অফিসে বসে আছে শেরিফ হুগো বার্নেট, চেহারা অভিব্যক্তিহীন, দাঁত দিয়ে চুরুট কামড়ে ধরে আছে। নীলচে ধোঁয়া উঠছে ওটার মাথা থেকে। ধোঁয়া থেকে বাঁচতে চোখ কুঁচকে রেখেছে সে। এ ব্যাপারে তোমাকে আগেও বলেছি লোগান, বলল শেরিফ। জাজ হেনরির কোর্ট থেকে ওয়ারেন্ট নিয়ে এসো, আমি তোমার কাজ করে দেব, নইলে। শ্রাগ করল সে। ভেতরে এই দুজন ছাড়া আরও দুজন আছে, ডেপুটি ম্যাথু টিমস্টার ও নেল টমসন। লোগান ছোট রুমটার মধ্যে পায়চারি করছে, থেকে থেকে মুখ ঘুরিয়ে দেখছে শেরিফকে। টমসনের চেহারায় রাজ্যের বিরক্তি। কষ্ট হলেও একটা চেয়ারে কোনো মতে খাড়া রেখেছে সে নিজেকে। নড়তে চড়তে গেলেই অসংখ্য ক্ষতে যন্ত্রণা হচ্ছে। হঠাৎ থেমে পড়ল লোগান। এর আগের বার যখন আমাদের কথা হয়, তখনও তুমি এই অজুহাত দেখিয়েছিলে, হুগো, চাপা রাগের সাথে বলল। সেবারের কথা বাদ দাও, কিন্তু এখন তো কোনো ওয়ারেন্টের প্রয়োজন দেখি না আমি। লেজি ওয়াইতে যাবে, বুটের লাথি মেরে ম্যাট স্টুয়ার্টকে বের করে দেবে, ব্যাস। বের করে দেব কি অপরাধে? কি অভিযোগ আছে ওর বিরুদ্ধে? অনেক অভিযোগই আছে, অধৈর্যর মতো হাত নাড়ল লোগান। ম্যাট আর দুই বুড়ো পুরুষ, লুকাস ও অ্যালেক উইলসন, গিয়ে চড়াও হয়েছে রানছে। টমসন সহ আমাদের আরও 3 হ্যান্ডকে অস্ত্রের মুখে তাড়িয়ে দিয়েছে সেখান থেকে। এর চেয়ে বড় অভিযোগের আর কোনো প্রয়োজন আছে তোমার? ব্যাপারটা যদি এতই সহজ হতো লোগান, তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না আজ, শেরিফ বলল। কিন্তু ম্যাট যা করেছে তাতে কোনো অপরাধ হয়নি, ও ঠিক কাজটাই করেছে। ঠিক কাজ করেছে? বিস্মিত হলো লোকটা। তার মানে? হেলান দিয়ে বসা ছিল শেরিফ, এবার সোজা হলো। টেবিলে 2 হাতের ভর রেখে ঝুঁকে বসল। তার মানে তাই, বলল সে। যে সম্পত্তির সে আইনগত মালিক, সেখান থেকে কিছু ট্রেস পেছারকে লাথি মেরে দূর করে দিয়েছে ম্যাট, তাতে কোনো অপরাধ হয়নি। দেশের যে কোনো অনেস্ট কোর্টে গিয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করে দেখতে পারো তুমি, কেউ বলবে না ম্যাট কোনো অপরাধ করেছে। বেশি দূরে যেতে না চাও, হেনরির কাছেই না হয় যাও, শোনো সে কি বলে। রেগে বোম হয়ে গেল রজার লোগান। তবে কখন রাগ চেপে রাখতে হয় সেটাও ভালোই জানে, তাই রাগ চেপে রেখে অন্য লাইন ধরল। তোমাকে আমি বাস্তববাদী মানুষ বলে জানি, হুগো, নরম সুরে বলল। এতদিন তুমি আমাদের সপক্ষে কাজ করেছ, আমরাও তার প্রতিদান দিয়েছি, ভবিষ্যতেও দিয়ে যাব, যদি তুমি। দাঁড়াও, বাধা দিল হুগো বার্নেট। বলো দেখি, কিভাবে প্রতিদান দিয়েছ তোমরা? কিভাবে লোগান, কিভাবে? আমি বলছি কিভাবে। আমাদের মাথার উপরে রাজনীতির ছড়ি ঘুরিয়ে, আমার মাথার উপরে রাজনীতির ছড়ি ঘুরিয়ে, আমাকে এই অফিস থেকে দূর করে দেওয়ার ভয় দেখিয়ে।
তখন ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ মনে করতাম, তাই তোমাদের সাথে তাল মিলিয়ে চলেছি। কিন্তু এখন আর সেরকম ইচ্ছে নেই। হেলান দিয়ে চুরুটে লম্বা করে টান দিল শেরিফ। তুমি খুব বড় ভুল করে ফেলেছ, লোগান আবার বলল। ভেবেছিলে ফেরির মানুষদের কোনো মর্যাদা নেই, ইচ্ছে হলেই তাদের লাথি মারতে পারো তুমি, নাকে দড়ি দিয়ে যত খুশি ঘোরাতে পারো, বিনিময়ে তারা শুধু হাসবে, তোমাকে ভালোবাসবে। অদ্ভুত হলেও নিজের মধ্যে ইদানিং কিছুটা মর্যাদার খোঁজ পেয়েছি আমি। ব্যাপারটা পছন্দ হয়েছে, কাজেই এখন আর তোমাদের ইশারায় নাচতে রাজি নই আমি। বুঝতে পেরেছ? এবার আর রাগ চেপে রাখা সম্ভব হলো না লোগানের পক্ষে। ভদ্রতার মুখোশ খসে পড়ল। তাহলে তুমি সত্যি পক্ষ বদল করেছ, হুগো? হ্যাঁ, শান্ত স্বরে বলল শেরিফ। সে কথা তো তোমাকে আর ডিউক স্পেলকে আগেই জানিয়ে দিয়েছি আমি। কিছুক্ষণ ক্রুব্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকলো লোগান। শেরিফও চোখে চোখে অপলক তাকিয়ে থাকলো। হঠাৎ ঘুরে তাকালো লোগান। চলে এসো টমসন। দরজা পর্যন্ত গিয়ে থামলো, ঘুরে তাকালো ডেপুটির দিকে। টিম, তুমি কোন পক্ষে থাকবে ঠিক করেছ? ডেপুটি হওয়ার আগে তুমি আমাদের লোক ছিলে, ভুলে যেও না। এখন ভেবে দেখো কোন পক্ষে থাকলে নিজের ভালো হবে মনে হয় তোমার। উঠে দাঁড়ালো শেরিফ। আমিও ওকে এই প্রশ্নটাই করব ভাবছিলাম। করা যখন হয়েই গেল, বলো টিম, জবাব দাও, কোন পক্ষে থাকতে চাও তুমি? পালা করে শেরিফ ও লোগানের দিকে তাকাতে লাগলো বিশাল দেহি মোটা বুদ্ধির ডেপুটি। কম্বাইনের চাপে শেরিফ তাকে ডেপুটি করতে বাধ্য হওয়ার আগে তাদের সাধারণ এক কাউহ্যান্ড ছিল লোকটা। তার ভেতরে সুপ্ত পশুসুলভ যে এক প্রতিভা আছে, ডেপুটির ব্যাজ না পড়া পর্যন্ত সে কথা জানতই না টিম। স্টার পড়লে মানুষ যা খুশি করতে পারে বলে এতদিন জানত সে, করেও এসেছে তাই। কিন্তু এ মুহূর্তে দোটানায় পড়ে গেছে। কার পক্ষ নেবে বুঝে উঠতে পারছে না। কম্বাইন এতদিন যা করে এসেছে সবই টিমের মনের মতো কাজ। খুন খারাপির মতো মজা অন্য কিছুতে নেই। এতদিন তাই করে এসেছে সে ইচ্ছে মতো। হুগো তাতে সায়ও দিয়েছে। কিন্তু আজ কেমন যেন উল্টা পাল্টা মনে হচ্ছে ব্যাপারটা। হুগো বদলে গেছে। কম্বাইনের অন্যতম মাথার সাথে তর্ক করছে। অবাক কাণ্ড। ম্যাট স্টুয়ার্টকে নিয়ে হুগোর কিসের মাথা ব্যথা? কিছুতেই ভেবে পেল না ম্যাথিউ টিম স্টার। মনের প্রশ্নটাই মুখ দিয়ে বেরিয়ে এলো তার। শেরিফের উদ্দেশ্যে বলল, এই স্টুয়ার্টকে নিয়ে আমাদের এত কিসের মাথা ব্যথা? ও কি লাগে আমাদের? ভাগ্য ভালো থাকলে তো অনেক আগেই ওটাকে ফাঁসিতে লটকাতাম আমরা। স্টুয়ার্ট আমাদের বন্ধু নয়, কিন্তু লোগান, নেল, কম্বাইনের আর সবাই প্রত্যেকে আমাদের বন্ধু। ওরা এক মিনিট টিম, হুগো বাধা দিল। ব্যাপারটাকে শুধু এভাবেই দেখছো তুমি? পায়ে পায়ে লোকটার মুখোমুখি এসে দাঁড়ালো। একভাবে তার মুখের দিকে তাকিয়ে আছে। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেসব ভাবনা মাথায় আসছে না। কোনটা আইনের পক্ষে কোনটা বিপক্ষে তাও না। শেরিফের ক্ষুব্ধ দৃষ্টির সামনে মনে মনে কুঁকড়ে গেল লোকটা। আর কিভাবে ভাবব? বিড়বিড় করে বলল, সময়ে অসময়ে বন্ধুকে যদি সাহায্য নাই করলাম, তাহলে কিসের বন্ধুত্ব? ঠিক বলেছ টিম, লোগান সায় দিল। একদম লাইনের কথা বলেছ তুমি। খেয়াল করল না টিম। চোখের পলকে বা হাত বাড়ালো শেরিফ।
টিমের বুকের কাছে আটকানো স্টারটা একটানে ছিঁড়ে নামিয়ে নিল। নিজের ডেস্কে ছুঁড়ে মারল ওটা। টিম, তুমি যে অবস্থানে রয়েছ সেখানকার কারো ওই জিনিস পরার অধিকার নেই। তুমি এখন যেতে পারো। বন্ধুদের হয়ে কাউ পাঞ্চিং করো গিয়ে। চোখ নামিয়ে শার্টের সেরা জায়গাটা দেখল হতভম্ব টিম স্টার। কাজ শুরু হয়ে উঠল। গলা দিয়ে কুকুরের মতো গড়গড় আওয়াজ করছে। ভাব দেখে মনে হলো এখনই বুঝি ঝাঁপিয়ে পড়বে হুগোর উপর। কিন্তু সময় থাকতে তাকে সতর্ক করল সে। খবরদার টিম, কিছু করতে যেও না। কোনোদিনও আমার কাছে পৌঁছাতে পারবে না তুমি। সামলে সামলে নিল টিম স্টার। গড়গড়ানি থেমে গেল। বেরিয়ে যাও, নির্দেশ দিল শেরিফ। তোমরা প্রত্যেকে। লোকগুলো বেরিয়ে যেতে ডেপুটির স্টার ডেস্কের ডয়ারে রেখে দিল শেরিফ। চুরুটটা নিভে গেছে দেখে ধরালো ওটা। ভাবতে বসল। 15 মিনিট গভীর চিন্তায় ডুবে থাকলো লোকটা। তারপর অফিস থেকে বেরিয়ে এসে জাজ হেনরির সাথে দেখা করতে চলল। নিরাসক্ত গলায় তাকে অভ্যর্থনা জানালো ছোটখাটো মানুষটা। কি করতে পারি তোমার জন্যে শেরিফ? একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি জাজ। ব্যাপারটা স্বীকারোক্তির ধরনের। বেশ বেশ, গম গম করে উঠল জাজ হেনরির বাজখাই গলা। চাউনিতে আগ্রহ ফুটল। সামনের ফাইলপত্র একপাশে সরিয়ে রেখে বলল, বলে ফেলো শেরিফ। শুনেছি এসবে বিবেক পরিষ্কার হয়। 1 ঘন্টা পর উঠল হুগো বার্নেট। জাজ হেনরির দরজা পর্যন্ত এগিয়ে দিল তাকে। আগেরটা আগে বিবেচনা করতে হবে আমাদের, শেরিফ বলল সে। আমরা জানি ম্যাট স্টুয়ার্ট খুন করেনি লুইস কার্লসনকে, কিন্তু কেউ তো করেছে। পেছন থেকে গুলি করা হয়েছিল লোকটাকে। মাথা দোলালো হুগো। হ্যাঁ, বেশ, দেখো কি করতে পারো। আমার পূর্ণ সমর্থন রইল তোমার প্রতি, শেরিফ। নিজের অফিসে ফিরে এলো হুগো। ডেস্কের নিচের দিকের একটা তালা দেয়া ড্রয়ার খুলে একগাদা কাগজপত্র বের করলো। ওগুলোই ভালো করে নজর বুলিয়ে নোটবুকে কিছু লিখল শেরিফ। তারপর কাগজগুলো আগের জায়গায় রেখে তালা লাগালো ড্রয়ারে। একটা স্কাবার্ড রাইফেল ও বেল্টসহ কার্তিস, একটা কোল্ট 6 শুটার বের করলো ক্লাজেট থেকে।